কর্পোরেশনের 4 বছরে 5 বছরে পদার্পণ করলো তৃণমূল কংগ্রেসের বোর্ডে, যা উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের ধারাটাকে যদি ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে হয় এবং বিভিন্ন দিক দিয়ে যদি সার্বিক উন্নয়ন করতে হয়, তাহলে গৌতমদার কোনো বিকল্প নেই। এবং এখন তিনি বিধায়ক এবং আবার নতুন করে আবার তিনি শহরের জন্য আবার তাকে দাঁড় করানো হয়েছে তার দলের পক্ষ থেকে। এখন দেখা যাচ্ছে, তো তাকে কি আপনি মানে 0 থেকে 10 এর মধ্যে আপনি কত মার্ক দেবেন সেই হিসেবে? দেখুন, সাধারণ মানুষ অনেকের সাথে কথাবার্তা হয়েছে, তাদের সকলেরই একটাই বক্তব্য যে বিধায়ককে বিগত 5 বছরে দেখাই যায়নি। বাম শাসন, সেই বাম শাসনে শিলিগুড়ির জন্য যেই রাস্তা অ্যালট ছিল বা শিলিগুড়ির জন্য যেই রাস্তাগুলো আমরা দেখে এসেছি, সেখানেই কিন্তু এখনো থমকে আছে শিলিগুড়ি। সেখান থেকে কিন্তু খুব একটা যে বেশি কিছু বিস্তার হয়েছে সেটা নয়, এটা কিন্তু বামেদের কথা। তো সেটা কি বলবেন? তাহলে এই যে 5 জন নাম উঠলো না, 10 জন 10 রকম পার্টি করতেই পারে, কোনো বাধা নেই। কেউ সিপিএম করছে, তৃণমূল করছে, বিজেপি করছে, কোনো বাধা নেই। কিন্তু দিনের শেষে সবাই এক। এবং খাওয়ার টেবিলে বসে যখন খাওয়া দাওয়া করছে, তখন বলছে তোর নাম উঠেছে, বাবা মার নাম আছে, ছেলের নেই, ছেলের নাম আছে, বাবা মার নেই, এরকম ওলট পালট হচ্ছে। এবারে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ কিংবা বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী কিংবা কংগ্রেস প্রার্থী অলোক ধারা, সবাইকে পেছনে ফেলে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবী এগিয়ে চলেছে। এটা আপনার একেবারে নিজস্ব মতামত। নির্বাচন একেবারে সন্নিকটে, আর নির্বাচনের আগে সাধারণ মানুষ কি ভাবছেন, কিংবা আমাদের যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন যে সমস্ত নাগরিকরা, তারা কি ভাবছেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা চেষ্টা করছি প্রতি মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরতে। রাজনৈতিক প্রতিনিধিরা তো আছেনই বটে, কিন্তু যারা রাজনৈতিকভাবে ওতপ্রোতভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে না থেকেও একটি বিশেষ কোনো পেশার সঙ্গে জড়িয়ে রয়েছেন, যাদের প্রতিনিয়ত সাধারণ মানুষের সঙ্গে যাদের বিভিন্ন রকম কাজ চলছে, তারা কি ভাবছেন এই নির্বাচন নিয়ে। তো আমরা আজ আমাদের খবর সময় স্টুডিওতে পেয়ে গিয়েছি আমাদেরই শহরের আইনজীবী এবং আমাদের শহরের নাগরিক, অবশ্যই বলবো, কারণ তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার কি ভাবনা রয়েছে আগামী এই নির্বাচনকে নিয়ে, বা শহরের এই যে পলিটিক্যাল বা রাজনৈতিক যে জায়গাটি এখন এই মুহূর্তে তৈরি হয়েছে, সেটা কোন পথে এগোচ্ছে, বা কী বা রয়েছে আমাদের শহরের ভবিষ্যৎ, এমন নানান প্রশ্ন নিয়ে কিন্তু আজ হাজির হয়ে গিয়েছেন আমাদের সঙ্গে শহরের আইনজীবী নিলয় রায়। তো আমরা নিলয়দার সাথে কথা বলবো এবং একটু জানার চেষ্টা করব তার মনের ভেতরে এই মুহূর্তে কি চলছে। নিলয়দা, খবর সময় আসার জন্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ আমাকে খবর সময় থেকে ডাকার জন্য। আর সবার আগে বলি যে আপনি একজন আইনজীবী এবং তার থেকে বড় হচ্ছে শহরের একজন নাগরিক। আর এই মুহূর্তে শহরের যে পরিস্থিতি চলছে, রাজনৈতিক যদি বলি, উত্তাপ একদম পুরোপুরি গরম হয়ে রয়েছে, একদম পারতুঙ্গে। তো কি মনে হচ্ছে এই শহরের রাজনীতি কোন পথে এগোচ্ছে? দেখুন, শিলিগুড়ি শহরে 23 তারিখে বিধানসভা নির্বাচন, আর সারা উত্তরবঙ্গে 54টা সিট আছে বিধানসভায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে শিলিগুড়ি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছে। এবার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে 4 জন প্রার্থী আছে এবং সব দিক দিয়ে এগিয়ে আছে গৌতম দেব মহাশয়। এই কারণে বলছি, একটা বয়সের দিক দিয়ে প্লাস ওনার অভিজ্ঞতার দিক দিয়ে উনি এগিয়ে আছেন, এবং উনি হচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি দুবারের বিধায়কও ছিলেন, এবং সেই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, পর্যটন মন্ত্রী, এই দপ্তরগুলো সামলেছেন। সর্বোপরি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে লাস্ট ইলেকশনটা হলো, সেই ইলেকশনে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে মেয়র পদপ্রার্থী করে এগিয়েছিলেন, বলেছিলেন যে ইলেকশনের আগেই ঘোষণা করে দিয়েছিলেন যদি উনি জেতেন এবং মানে তৃণমূল কংগ্রেস সরকারের যদি বোর্ড গঠন হয়, তাহলে উনি মেয়র হবেন। তা শিলিগুড়ির মানুষ সেই প্রত্যাশাকে সামনে রেখে এগিয়েছে, এবং লক্ষ্য করা গেল যে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের যে 33টা ওয়ার্ড আছে, তার মধ্যে 23টাই টিএমসি পেয়েছে, এবং অ্যাডেড এরিয়া ধরলে আরও বেশি হচ্ছে। টোটাল 47টা ওয়ার্ডের মধ্যে আপনার 47টা ওয়ার্ডের মধ্যে 37টা ওয়ার্ডই টিএমসির দখলে। তো এটা কিন্তু সম্ভব হয়েছে যেহেতু গৌতম দেব মহাশয়কে মেয়র প্রজেক্ট করে আগানো হয়েছে। মানুষ কিন্তু তখনই ডিসিশন নিয়েছিল যে না, একটা পরিবর্তন দরকার। এইভাবে বিপুল সমর্থন, সেটাকে সামনে রেখে যে কাজগুলো করা মেয়র হিসেবে যথেষ্ট এই 4 বছরে কাজ করেছে গৌতম দেব মহাশয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই যে রিসেন্টলি আপনার 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জায়গাটা, ওখানে না ওই একটা হচ্ছে মাতৃসদন আছে, মাতৃসদন হসপিটাল একটা, ওখানে 30 শয্যার একটা বেড তৈরি হচ্ছে নতুন এলাকায় ওখানে, যেটা নাকি মানে সুপার স্পেশালিটি হসপিটালের আদতে তৈরি হবে, এবং গরিব মানুষেরা নিখরচে ওখানে সব রকমের ট্রিটমেন্ট পাবে। এবং ডিপিআরও শুনেছি সেটা নাকি
রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে দেওয়া হয়েছে। এটা একটা বিরাট সাফল্য। তো আমি আপনাকে একটুখানি কাটবো, যেটা আমি বললাম শিলিগুড়ির রাজনীতি কোন পথে এগোচ্ছে, কিন্তু আপনার শিলিগুড়ির রাজনীতির মধ্যে আপনি সবার আগে তৃণমূল প্রার্থী, এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেবকে এগিয়ে নিলেন কেন? মানে তাকে এগিয়ে নিলেন, এবং অন্যান্য যদি বলি আরও 3জন দলের প্রার্থী রয়েছে, কংগ্রেসের রয়েছে, বিজেপির রয়েছে, এবং বামেদেরও কিন্তু এবার ভালো একজন পরিচিত মুখ রয়েছে, তো তারা নয় কেন, উনি নয় কেন? দেখুন, আইন পেশার সাথে যুক্ত হওয়ার সুবাদে সকাল সন্ধ্যা বিভিন্ন মানুষের সাথে আনাগোনা থাকে, এবং সবারই একটা মত যে শান্তিতে থাকতে চাই, এবং প্রত্যেকেই একটা জায়গায় সিদ্ধান্ত নিয়েছে যে আমরা একটা ধর্ম নিরপেক্ষ একটা সরকার চাই, এবং আমাদের শিলিগুড়ি উন্নয়নের ধারাটাকে ধরে রাখতে। উন্নয়নের ধারা বলতে কর্পোরেশন এলাকায় যে উন্নয়নটা হয়েছে দীর্ঘ 4 বছরে, এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সেক্ষেত্রে গৌতম দেবের বিকল্পও নেই। কারণ তিনি এই যে টক টু মেয়র অনুষ্ঠানগুলো করছিলেন, যেখানে মানুষের কাছে চলো কর্মসূচি, এবং 24টা ওয়ার্ড ওনার নিজের বিধানসভা এলাকার মধ্যে 24টা ওয়ার্ডে উনি মানুষের বাড়িতে থেকে মানুষের সমস্যাগুলো শুনেছিলেন। তখন কিন্তু উনি নিজেও জানতেন না যে আমি এখানকার মানে বিধায়ক নির্বাচনে দাঁড়াবেন, জানতেন না, কিন্তু উনি কিন্তু দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে গেছেন। এবং আমরা শনিবারে অধীর আগ্রহে অপেক্ষা করি টক টু মেয়র। সেই টক টু মেয়র অনুষ্ঠানে বিভিন্ন মানুষ, 2500-এর উপরে সমস্যার সমাধান হয়ে গেছে। বিভিন্ন মানুষ তাদের নিজস্ব নানান সমস্যা নিয়ে বলছেন, ছোট বড় মাঝে সব রকমের মানুষই বলেছেন। সেই সমস্যাগুলো কিন্তু উনি গুরুত্ব সহকারে শুনেছেন, বিচার করেছেন এবং সমাধান করার চেষ্টা করেছেন। এটা কিন্তু মানুষ খুব ভালো চোখে নিয়েছে। তো এটা আপনি মনে করছেন যে মানুষ এটা ভালো চোখে নিয়েছে, এবং এবারে যে বিজেপি প্রার্থী রয়েছেন শঙ্করবাবুর কথাই বলছি, তিনিও তো এই এলাকার বিধায়ক তিনি রয়েছেন, এবং এখন তিনি বিধায়ক, এবং আবার নতুন করে আবার তিনি শহরের জন্য আবার তাকে দাঁড় করানো হয়েছে তার দলের পক্ষ থেকে। তো তাকে কি আপনি মানে 0 থেকে 10 এর মধ্যে আপনি কত মার্ক দেবেন সেই হিসেবে? দেখুন, সাধারণ মানুষ অনেকের সাথে কথাবার্তা হয়েছে, তাদের সকলেরই একটাই বক্তব্য যে বিধায়ককে বিগত 5 বছরে দেখাই যায়নি, একেবারেই দেখা যায়নি। এই ভোট আসাতে এখন একটু প্রেস করছে, এই করছে, ওই করছে, আর ধর্নায় বসছে, এইসব করছে, কিন্তু ওনার বিগত 5 বছরে বিধায়ক তো বলে যে টাকাটা উনি পান, সেটাকে আমাদের বিধায়ক এলাকা, অর্থাৎ আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে 30টা ওয়ার্ড আছে, 1 থেকে 30, এবং এর সাথে যুক্ত হলো 3টা ওয়ার্ড, 45, 46, 47, এই 33টা ওয়ার্ডে বিধায়ক তহবিলের টাকা উনি সেই অর্থে খরচই করেননি, এবং মানুষের কোনোদিনও পাশে পাওয়া যায়নি। কিন্তু অন্যদিকে আমরা দেখেছি যে গৌতম দাকে এই প্রাকৃতিক দুর্যোগ যে হলো, বন্যা, তারপর হচ্ছে ভূমিকম্প, বিভিন্ন ইয়েতে ওনাকে কিন্তু খুব ছোটাছুটি করতে দেখেছি, মানুষের সাথে থেকে কাজ করতে। এবং রিসেন্টলি আপনার আরেকটা ওনার সাফল্য, এটা খুব ভালো লাগলো, যেটা মানে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি গভর্নমেন্ট মানে মেয়র পোস্টে ক্ষমতা আসেন বা তৃণমূলের বোর্ড হয়, তাহলে ভূগর্ভস্থ কেবল লাইন। দেখুন, এটা সাধারণ জিনিস, সবাই বলছে, সাধারণ মানুষ থেকে সবাই, এই যে মাটির তলা দিয়ে যে বৈদ্যুতিক তারগুলো যাচ্ছে, এবং এর মধ্যেই শেষের পথে কাজ, এর মধ্যেই শেষ হবে। অলরেডি তো সব কিছু কাজ হয়ে গেছে, আপনিও জানেন, আমি জানেন। এই কাজগুলো যে হচ্ছে, এটা থেকে প্রাকৃতিক দুর্যোগ হলে বা ঝড়ঝাপটা হলে ওই তার খুলে মানুষের মাথায় পড়বে, মানুষ প্রাণহানির থেকে রক্ষা পাবে। এটা একটা বিরাট সাফল্য, ভাবাই যায় না। মানে আপনি যদি বলেন শিলিগুড়ির রাজনীতি কোন পথে যাচ্ছে, তাহলে আপনি একেবারে একদম চোখ বন্ধ করে আপনি তৃণমূল প্রার্থী গৌতম দেবের দিকেই আপনি আপনার ভোটের এটা আমার কথা না, আমি বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি বিধানসভা এলাকায়, প্রত্যেকেরই, ছোট বড় বললাম না, যে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বিজনেসম্যান, বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষরা, প্রত্যেকের একটাই কথা যে না, গৌতম দেবের কোনো বিকল্প হয় না, কারণ উনি মানুষের জন্য কাজ করেন, এবং উনি সত্যিকারের, উনি যে এই যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় যে 37টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডকে সমানভাবে দেখেন। এবং শুধু এখানে না, উনি পর্যটন মন্ত্রী থাকা অবস্থা এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থাকা অবস্থাতেও মমতা ব্যানার্জি ওনাকে এতটাই ভরসা করতেন যে সারা উত্তরবঙ্গের ওনাকে কাণ্ডারি বলা চলে, প্রহরী বলা চলে, কারণ মমতা ব্যানার্জি ওনার উপর সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিতেন। শুধু শিলিগুড়ি বিধানসভা বলে না, আপনি ডাবগ্রাম, ফুলবাড়ি বলুন, উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় যে ট্যুরিস্ট হাবগুলো হয়েছে, এগুলো সমস্ত ওনার সময়কার, মানে এটা ভাবাই যায় না। এবং রাস্তাঘাট, জল নিকাশি, সড়ক যোগাযোগে আপনার এই যে পথশ্রী একটা প্রকল্প আছে। কিন্তু বামেদের যে প্রচার চলছে, এবং বামেরা যেটা বলছেন যে গত মানে 34 বছরের যে বাম শাসন, সেই বাম শাসনে শিলিগুড়ির জন্য যেই রাস্তা
অ্যালার্ট ছিল বা শিলিগুড়ির জন্য যেই যেই রাস্তাগুলো আমরা দেখে এসেছি সেখানেই কিন্তু এখনো থমকে আছে শিলিগুড়ি, সেখান থেকে কিন্তু খুব একটা যে বেশি কিছু বিস্তার হয়েছে সেটা নয়, এটা কিন্তু বামেদের কথা। তো সেটা কি বলবেন যে সত্যি কি আমাদের? আমি এটা একদমই মানতে পারলাম না, কারণ আমি সিপিএমের সময়ও আমি ছিলাম এখানে, এখনও দেখছি বিগত 34 বছরের সেই অর্থে আমি পশ্চিমবঙ্গের কথা ছেড়েই দিলাম, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে কিছুই কাজ করেনি এরা সিপিএম কারণ পুরো নগর উন্নয়ন দায়িত্বে ছিলেন অশোক ভট্টাচার্য, ওনাকে আমি পার্সোনালি যথেষ্ট সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু উনি করেননি, মানে ওনাকে করতে দেওয়া হয়নি বা উনি করতে পারেনি, কিছু একটা তো হবেই, কিন্তু সেই অর্থে কোনো কাজই হয়নি। কিন্তু বর্তমানে আমরা দেখা যাচ্ছে এই যে পথশ্রী একটা প্রকল্প, আমি দেখলাম সেদিন একটা কর্পোরেশন থেকে একটা লিফলেট বের করা আছে, প্লাস তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে দিয়েছি কি কি কাজ করা হয়েছে বিগত দিনে, এই মানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কি কি কাজ করা হয়েছে এটা আমি দেখলাম। ওর মধ্যে উল্লেখ আছে, দেখলাম যে পথশ্রী একটা প্রকল্প, পথশ্রী থেকে 100টা রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছে, যেগুলো পুরো ভেঙে শেষ হয়ে গেছে গুরুত্বপূর্ণ রোডগুলো, এবং তার জন্য 7,79,00,000 টাকা খরচ ব্যয়, এবং এটা পরবর্তীতে আরও বাড়তে পারে। এটা একটা বিরাট সাফল্য, এটা করা হচ্ছে। পাশাপাশি হৃদয়স্পর্শ, মানে এই যে আমরা রাস্তাঘাটে দেখি প্রচুর কুকুর টুকুর ভবঘুরে পড়ে থাকে, কুকুর টুকুর, এবং মানুষজনকে কামড়াচ্ছে, করছে, এদের থাকার ব্যবস্থার জন্য এই যে গৌতমদা যে কাজটা করেছে হৃদয়স্পর্শ, এদের যত্ন, ডাক্তারদের ট্রিটমেন্ট করা, মানে এদের স্বাস্থ্য খেয়াল রাখা, এদের একটা থাকার আস্তানা ভালো জায়গায়, এটা একটা বিরাট সাফল্য। মানে আপনি বলতে চাচ্ছেন একেবারে চোখ বন্ধ করে শিলিগুড়িতে আর যারা যারা প্রার্থী হয়েছে, কারণ কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন অলোক ধারা, যদি বলা যায় তিনি আপনাদের সহকর্মী, কারণ তিনিও একজন আইনজীবী এবং তারও যথেষ্ট পরিচিতি রয়েছে, তো তাদেরকে কোনো মার্কস কি আপনার পক্ষ থেকে থাকবে না? তাদের জন্য কোনো মার্কসই নেই? অবশ্যই থাকবে। গৌতমদার রাজনৈতিক জীবন হচ্ছে 52 বছরের, রাজনৈতিক একটা অভিজ্ঞতা ওনার আছেই, এটা অস্বীকার করার জায়গা নেই। 52 বছরের রাজনৈতিক জীবন, আর অন্যান্য যারা প্রার্থী হয়েছে তাদের বয়সটা হচ্ছে ওই 52, 54, 55 এরকমই হবে। আমি শিলিগুড়ি বিধানসভার কথা বলছি। অলোক ধারা আমাদেরই কোর্টের অ্যাডভোকেট, আমার ছোট ভাইয়ের মতন, কিন্তু রাজনৈতিক বিচক্ষণতা বা অ্যাডমিনিস্ট্রেটর যে পাওয়ার, ক্ষমতা, এটা অন্য কারোর মধ্যে লক্ষ্য করছি না। কারণ গৌতমদার বয়স হচ্ছে, রাজনৈতিক জীবন হচ্ছে 52 বছরের, ওনার এখন 67-68 বছর তো বয়স হবে, আর অন্যান্যদের সবে শুরু। গৌতমদেব যতদিন ধরে এই রাজনীতির জীবনটা পালন করে চলছে 52 বছর, সেই বছরটাই তো অন্যান্যদের। অলোক ধারা ওরকমই বয়স হবে, মানে সেই জন্য সেই জায়গাটা আপনি ওরভাবে রাখতে পারলাম না। এবং শিলিগুড়ির আপামর জনসাধারণ গৌতমদেবকেই চাইছে, দলমত নির্বিশেষে সকল মানুষ, যাদের ভোটাধিকার, এবার যারা বিশেষ করে ভোটাধিকার প্রয়োগ করে তারাও। আচ্ছা, এই ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আমার মাথায় আসছে যে এবারে যদি দেখা যায় সমগ্র দার্জিলিং জেলায় প্রায় 1 লাখের বেশি মানুষ ভোট দিতে পারছেন না, মানে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, এসআইআর ইস্যু সেখানে একটা বড় ইস্যু হয়েছে। তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে এই যে দার্জিলিংয়ের সমগ্র জেলার এতগুলো মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন, এটার প্রভাব কোথায় পড়তে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, আমি গতকাল যেটুকু খবর পেয়েছি যে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রেই 42,000-এর উপরে ভোটের নামটা বাদ গেছে। এবার এসআইআর নিয়ে যেটা চলছে নির্বাচন দপ্তর, এটা আমি যেটুকু শুনেছি জেনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমরা কেউই এসআইআর এর বিপক্ষ নই, কিন্তু যে পদ্ধতিতে এত হঠকারী সিদ্ধান্ত এত অল্প সময়ের মধ্যে হচ্ছে, এটারই বিরোধী। এই অল্প সময় এখন পশ্চিমবঙ্গ সহ 5টা রাজ্যে ইলেকশন হচ্ছে বিধানসভা, সেক্ষেত্রে এত তাড়াহুড়োর কী ছিল? ইলেকশনটা হয়ে যেত, পরে একটা প্রসেসে এগোতো ধীরে সুস্থে। কিন্তু দেখুন, এই এসআইআর এর জন্য যারা দিন আনে দিন খায় তাদেরও লাইনে দাঁড়াতে হয়েছে, এবং রুজি রোজগার যারা করে, রোজগার কাজকর্ম, মানে এক বাংলা কথা বলে লাটে তুলে দিয়ে দিনের পর দিন লাইনে দাঁড়াতে হয়েছে। তারপরেও সেখান থেকে বলা আছে এটা আনতে হবে, ওটা আনতে হবে, এটা আনো, ওটা আনো, কিন্তু এক্ষেত্রে তারপরেও তাদের নাম ওঠেনি, এবং নাম ওঠেনি। পরবর্তীতে আবার যখন নাম ট্রাইব্যুনালে গেল, সেখানেও নাম বাদ গেছে এরকম, এইভাবে 42,000-এর উপরে। কিন্তু তথাপি আমাদের আইনজীবীরা যারা কোর্টের, আমাদের ডিডিটিএমসির আইনজীবীদের দেখেছি যে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে, এবং আমি এলাকার যারা সঙ্গী সাথী, আমাদের বন্ধুবান্ধব সবাইকে দেখেছি যারা
হয়তো তৃণমূল কংগ্রেস সাথে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত আছে, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করেছে, ডেটা কালেকশন করেছে, তাদের নামটা যাতে বৈধ ভোটারদের নামটা যাতে নথিভুক্ত হয় সেটা কিন্তু তারা যথেষ্ট চেষ্টা করেছে। আরেকটা রিসেন্ট আপনার একটা কথা, জীবন কৃষ্ণ বিশ্বাস বলে একজন আছে, নদিয়ার হাঁসখালি বলে জায়গা, উনি 2002-এ ওনার নাম ছিল, 2025-এও নাম উঠেছিল, এবার 2026-এ ট্রাইব্যুনালে গিয়ে ওনার নামটা বাদ গেল এবং উনি লাইনে দাঁড়িয়েছিলেন। খুব দুঃখের ঘটনা, তিনি মারা গেলেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না, তার নাম চিরতরে এই পৃথিবী থেকে মুছে গেল, কাটতে হলো না নামটা। তো এর দায়ভারটা কার? আজকে একটা পরিবারে এসআইআর এর নাম করে দেখা যাচ্ছে 10 জন যদি মেম্বার থাকে, তার মধ্যে থেকে 5 জনের নাম উঠেছে, 5 জনের নাম ওঠেনি। তাহলে এই যে 5 জন নাম উঠলো না, 10 জন 10 রকম পার্টি করতেই পারে, কোনো বাধা নেই, কেউ সিপিএম করছে, তৃণমূল করছে, বিজেপি করছে, কোনো বাধা নেই, কিন্তু দিনের শেষে সবাই এক। এবং খাওয়ার টেবিলে বসে যখন খাওয়া দাওয়া করছে তখন বলছে তোর নাম উঠেছে, বাবা মার নাম আছে ছেলের নেই, ছেলের নাম আছে বাবা মার নেই, এরকম ওলট পালট হচ্ছে। তো এই দায়ভারটা কে নেবে? এর জন্য অনেক আত্মহত্যা করেছে, অনেক শোনা গেছে, অনেক ইয়ে হয়েছে। তো এর দায়ভারটা কার? তাহলে মানুষ কিন্তু এই সব কাণ্ডের জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকে এবং বিজেপিকে দোষারোপ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে যে বিজেপির যে ভোটাধিকারের বিষয়টা বা বিজেপির যে এবারে প্রার্থী সে অনেকটা পেছনে রয়েছে এটা মনে করছেন? আচ্ছা, আর একটা বিষয় অবশ্যই বলবো যে কিছু সময় আগে যেটা মানে আজ বোধহয় তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব গিয়েছিলেন, আপনাদের আদালতে গিয়েছিলেন তো, এবং আদালতের যে বিষয়টাকে নিয়ে পুরনো আবার নতুন বিল্ডিংয়ের বিষয়টাও কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তো এর আগেও যদি দেখা যায় যে আপনি মানে কোনো রাজনৈতিকভাবে না হলেও, মানে একজন নাগরিক বা আইনজীবী হলেও একটা সময় আপনিও এই দলের হয়েই আপনি মানে আপনাদের যে আদালত, সেই আদালতের যে মানে কি বলবো তাদের যে ভোট, সেই ভোট বা নির্বাচনে বা সেখানে আপনি একেবারে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এবং আপনি জিতেও ছিলেন সেই জায়গায়। তো সেটারও কি কোথাও প্রভাব পড়ছে যে আপনি বারংবার এই তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবকে এগিয়ে রেখেছেন? সেটার দেখুন, আমি একটা কথা বলছি, গৌতম দার সাথে আমার সম্পর্ক 40 বছরের উপরে, ঠিক আছে? ওনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের আমি সাথী, দেখি, পেপারে পড়ি, বুঝি, এবং সাধারণ যারা নন পলিটিক্যাল পার্সন তারাও বলে যে না, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে গৌতম দেবের বিকল্প হয় না। উনি প্রশাসনিক কাজ দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছেন এবং মন্ত্রিত্বও করেছেন, ক্যাবিনেট মিনিস্টারও ছিলেন, এবং কিভাবে প্রশাসনিক কাজগুলো কর্মগুলো করা যায়, এবং সর্বোপরি মমতা ব্যানার্জির কাছে আবদার করে শুধু শিলিগুড়ির বলে বলছি না, সমগ্র উত্তরবঙ্গের উন্নয়নটা কিভাবে করা যায় সেটা ওনার থেকে শেখার আছে। এবার শিলিগুড়ি বাড়ির যে ইলেকশনটা বললেন 2023 সালে আমি সত্যিই প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম টিএমসি লিগাল সেলের হয়ে। আমাদের বাড়ির ইলেকশনটা সেই অর্থে মানে পুরোপুরি 100% পলিটিক্যালি হয় না। আমাদের শিলিগুড়ি বাড়ির ইলেকশনটা হয় আমরা মেম্বারদের সাথে কিভাবে মিশি, তাদের সাথে যোগাযোগটা রাখি কিনা, একটু হেসে কথাবার্তা বলা, সারা বছর তাদের সাথে সিনিয়রদের সম্মান করা, জুনিয়রদের ভালোবাসা, এটা যে যেভাবে করতে পারে সে সেইভাবে জয়ী হয়। আমি জিতেছিলাম, এটা ঠিকই। তো সেটারই কি প্রভাব কোথাও না কোথাও এই মানে এই যে ভাবনাগুলো, এখনের যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলো কি ওটার জন্য কি কোথাও না কোথাও প্রভাব ফেলছে? দেখুন, গৌতম দা ডাবগ্রাম ফুলবাড়িতে 2বার বিধায়ক হয়েছিলেন, তারপর দল সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে দাঁড়াবে, এবং বিধায়ক থাকা অবস্থায় এবং পর্যটন মন্ত্রী এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থাকা অবস্থায় প্রচুর কাজ করেছেন, মানে বিভিন্ন বিধায়ক এলাকাতে। তাছাড়া সামগ্রিক উত্তরবঙ্গের উন্নয়ন করেছেন, সেটার তো একটা প্রভাব আছেই। আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, যে আমার পার্সোনাল ভিউ, সেটা হচ্ছে সিপিএম তো দীর্ঘদিন কর্পোরেশনে ছিল, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যখন অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়োগ করা হলো, তখন এখানকার কর্পোরেশনে অ্যাডমিনিস্ট্রেটিভ ইনচার্জে মাননীয় মুখ্যমন্ত্রী গৌতম দেবকে দায়িত্ব দিলেন যে তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ চালাও। এবং এই থাকা অবস্থায়, 1 বছর থাকা অবস্থায়, দেখুন আমরা আমাদের বাড়িতে কি করি, ঘরগুলোকে বিশেষ করে আমাদের ঠাকুর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। দেখবেন লক্ষ্য করে সকালে উঠেই ঠাকুরের জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরকে পুজো দিয়ে আমরা যে যার কর্মস্থলে যাই। আমার যেটা পার্সোনাল, গৌতম দার মনে হয়েছিল যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনটাকে সবার আগে গোছাতে হবে, নবরূপে সুসজ্জিত করলেন, ওটাকে তৈরি করলেন, ওটা একটা মন্দির মতন, কেউ মন্দির রূপে, কেউ মসজিদ রূপে, কেউ গির্জা রূপে পুজো করে ওটা, কারণ ওখানে দিনে প্রচুর লোকের আনাগোনা, সেই জায়গাটা যেখানে কাজকর্ম হবে 24 ঘন্টা, সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, ফাইলপত্রগুলো ঠিক মতন না রাখা, তাহলে কীভাবে চলবে? সবার আগে ওটাতে জোর দিয়েছিলেন। এবং
তার পরবর্তীতে যখন নির্বাচন, তো আপনারা জানেন কি হলো। এবং আমার আরেকটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে গৌতম দা, সেটা হচ্ছে রিসেন্টলি এগুলো হয়ে গেছে অনলাইন প্রসেস। এই যে মানুষকে দিনমজুর বা যারা দিন আনে দিন খায় তাদের হয়রানি করে কর্পোরেশনে যেতে হবে না। বিল্ডিং প্ল্যান, তারপর হচ্ছে আপনার মিউটেশন, তারপর হচ্ছে আপনার শংসাপত্র, জন্ম মৃত্যুর এই সমস্ত কাজকর্মগুলো যেগুলো নিত্য দৈনন্দিন আমাদের প্রয়োজন, আমাকে যেতে হবে না কর্পোরেশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। বাড়িতে বসে বা না পারলে সামনে কোনো ক্যাফে গিয়ে বললে 5 টাকা 10 টাকা নেবে, ওরা করে দেবে। এটা তো একটা মানুষের মানে বিরাট প্রভাব আপনি পড়ছে। যদি বলা যায় শহরের নাগরিক, তার পাশাপাশি আইনজীবী, এবং নিজেও একটা সময় আপনি বার অ্যাসোসিয়েশনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, এবং আপনি বলছেন যে একেবারে জিতেও ছিলেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে এবারে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ কিংবা বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী কিংবা কংগ্রেস প্রার্থী অলোক ধারা সবাইকে পেছনে ফেলে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবী এগিয়ে চলেছে। এটা আপনার একেবারে নিজস্ব মতামত? আমার নিজস্ব মতামত, এবং আমি এলাকা ঘুরে ঘুরে যা বুঝেছি, এবং এবার গৌতম দা প্রথম হবেই। এবারে নিঃসন্দেহে গৌতম দার লড়াইটা কিন্তু প্রথম হওয়ার জন্য না, গৌতম দার লড়াইটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, গৌতম দার লড়াইটা হচ্ছে উন্নয়নের জন্য। গৌতম দা কিন্তু সমস্ত মানুষকে নিয়ে চলতে চায়, সেই দলমত নির্বিশেষে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সবাইকে নিয়ে চলতে পছন্দ করে। ভোরের আলোটা দেখেছেন? ভোরের আলো যখন গৌতম দা করলো, এটা কিন্তু তখন কিন্তু উনি বিধায়ক ছিলেন না। বলুন তো আজকে হাঁটা ঢিল ছোড়া দূরত্ব ভোরের আলো। আপনি এই যে হাইকোর্টের নির্দেশে যেটা হলো উত্তরবঙ্গের সার্কিট হাউস, যেটা হলো হাইকোর্টের নির্দেশে জলপাইগুড়িতে, ওখানে দিনের পর দিন ছোটাছুটি করেছে। হাইকোর্ট সিদ্ধান্ত নিল জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ হবে, রাজ্য সরকার ফান্ড দিল, আর এখান থেকে তদারকিটা করেছে গৌতম দা। রেগুলার যাতায়াত করে এত অপূর্ব করেছে, 501 কোটি টাকার উপরে খরচ হয়েছে। এটা মানুষ উপকৃত হবে না? উত্তরকন্যা, মানুষকে রাইটার্সে যেতে হবে না, উত্তরবঙ্গের মানুষ এখান থেকেই কাজকর্ম সব পাবে। এটা একটা সাফল্য না? উত্তরকন্যা তৈরি করতে সময় লেগেছিল মাত্র 14 মাস, এটা গৌতম দা তদারকিতেই হয়েছিল। ইঞ্জিনিয়ার তো কাজ করবে, আমাদের শ্রমিক ভাইরা তো কাজ করবে, কিন্তু দেখভাল করা গার্জিয়ান একদম প্রহরীর মতন কাজ। উত্তরবঙ্গ মানে আপনি আর কাউকে গার্জিয়ান মনে করছেন না আগামীতে এই রাজনৈতিক নির্বাচনের ময়দানে? যদি আমরা চাই শিলিগুড়ি বিধানসভা এলাকার আরো উন্নয়ন হোক, মানে কর্পোরেশনের যে উন্নয়ন হচ্ছে কর্পোরেশনের মাধ্যমে 30টা ওয়ার্ড 1 থেকে 30 এবং সাথে 45, 46, 47 এই 33টা ওয়ার্ডের যে সার্বিক উন্নয়নটা হয়েছে এই আপনার কর্পোরেশনের 4 বছরে 5 বছরে পদার্পণ করলো তৃণমূল কংগ্রেসের বোর্ডে, যা উন্নয়ন হচ্ছে এই উন্নয়নের ধারাটাকে যদি ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে হয় এবং বিভিন্ন দিক দিয়ে যদি সার্বিক উন্নয়ন করতে হয়, তাহলে গৌতম দার কোনো বিকল্প নেই। আরেকটা কথা আপনার মনে রাখতে হবে, এই যে আলোর দিশারি, এই প্রজেক্টটা আলোর দিশারি কর্পোরেশনে, এই প্রজেক্টে 300 ছাত্রছাত্রীকে মানে নিখরচায় উপযুক্ত শিক্ষক শিক্ষিকা দিয়ে তাদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হয়েছে নবম দশমে। এটা একটা সাফল্য বলবেন না? আগে হয়নি কেন? আগে এগুলো হয়নি, এগুলো গৌতম দা করেছে, এটা অস্বীকার করা যায়। এই যে পাইপলাইন, আগামীতে পাইপলাইনের কোনো সমস্যা থাকবে না জলের, 511 কোটি টাকা দিয়ে খরচ করে করা হচ্ছে, আরও হয়তো খরচ হবে। এগুলো সমস্ত ইস্তাহারে আমি দেখেছি, পড়েছি, এগুলো নিয়ে তো কেউ কোনো চ্যালেঞ্জ করেনি, না এটা ঠিক না ওটা ঠিক না, বের করেছে তো কর্পোরেশনেরও বের হয়েছে যে কি কি এই 4 বছরে হয়েছে, সবাই জানে এগুলো। সুতরাং মানুষ দলমত নির্বিশেষে কোনো ভেদাভেদ না রেখে সবার প্রথমে গৌতম দেবকেই রাখবে, এবার বাদবাকি যারা আছে তাদের 2, 3, 4 সেটা তাদের ব্যাপার, কিন্তু এখানে গৌতম দেব। কারণ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকারি পুনঃপ্রতিষ্ঠিত হবে, চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মামাটি সরকারি প্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে সেটা বিচার করে শিলিগুড়ি আপামর জনসাধারণ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে গৌতম দাকে নির্বাচিত করবে এবং নির্বাচনের মাধ্যমে উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখবে, এবং আমরা প্রচুর কাজ হবে এবং আমরা শিলিগুড়ি মানুষ উপকৃত হব। ধন্যবাদ আপনাকে এবং আপনার এই মতামত দেওয়ার জন্য। কারণ আমাদের সঙ্গে আরেকটা কথা বলছি প্রসঙ্গত, আজকেও গৌতম দা বলে গেছেন এবং কিছুদিন আগে, তখন কিন্তু ইলেকশনটা ঘোষণা হয়নি, বলে গেছেন, এবং তখন আইনমন্ত্রী ছিলেন মলয় ঘটক, কিছুদিন আগে তখন ইলেকশন ঘোষণা হয়নি, বলে গেছেন, এবং মলয় ঘটকে বলেছেন, গৌতম দা বলেছেন যে শিলিগুড়িতেই আমাদের কোর্টের বিল্ডিংটা হবে, এবং সেটা নকশাও আজকে কোর্টে দেখিয়েছেন সবাইকে,
এবং মানে এটা একটা মানে দর্শনীয় স্থান হবে। আইনজীবী হিসেবে তো আমি গর্বিত, এবং আমরা সবাই চেয়েছিলাম এটা হোক, এবং এটা একটা লং প্রসিডিওর, এটা একটা দর্শনীয় স্থান হবে শিলিগুড়ি কোর্ট বিল্ডিংটা। এবং আজকেও বললেন যে যেটা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোর্ট বিল্ডিং এখানেই হচ্ছে, এটা আমাদের কাছে বিরাট পাওনা। তো একজন শহরের নাগরিক এবং আইনজীবী, ষষ্ঠ সেতুও হচ্ছে। তো নিলয়দা কিন্তু পুরোপুরি চোখ বন্ধ করে শহরের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাকেই এগিয়ে রেখেছেন তার অনুযায়ী, এবং তিনি যেটা বলছেন তিনি প্রচুর মানুষের সাথে কথা বলছেন, এবং তিনি একেবারে কোনো নম্বরই দিতে চান না, অর্থাৎ 0 থেকে 10-এর মধ্যে কোনো নম্বরই দিতে চান না বিজেপি প্রার্থী শঙ্কর বাবু কিংবা অলোক ধারা কিংবা শরদিন্দু চক্রবর্তীকে। তো সব মিলিয়ে এই মুহূর্তে রাজনৈতিক চর্চা কিন্তু তুঙ্গে রয়েছে। একজন আইনজীবীর সঙ্গে কথা বলা মানে তিনি আরও 10 জনের সঙ্গে কথা বলছেন, এবং তার মনের অন্দরে এই মুহূর্তে কি চলছে সেটা কিন্তু আমরা জানতে পারলাম। যদিও আপনাদের মনের অন্দরে কি চলছে, আপনারা কি ভাবছেন, আপনারা কিন্তু জানাতেই পারেন আমাদের মতামত বিভাগে। তো নিলয়দা, অসংখ্য ধন্যবাদ আসার জন্য স্টুডিওতে, এবং আমাদের ভিউয়ার্সদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী রিক ফের হাজির থাকছি। ধন্যবাদ।